তা তো বটেই, তা তো বটে। ও একবারে উলটপালট হয়ে যাবে। ওনার কনসেপশন, উনি মূর্খ, ওনার শিক্ষা দীক্ষা নেই। যে পরিবার ক্ষমতায় এসেছে আছে সেই পরিবারই খেতে পেত না, এখন সেই পরিবারই কোটি কোটি টাকার মালিক হলো। আর যা করেছেন ওয়েস্ট বেঙ্গলে এরা, সেটা দিল্লি ধরে ফেলেছে। ইলেকশন কমিশন এবার পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছে যে বাংলার যা পরিস্থিতি, খুব খারাপ অবস্থা। এ তো এক কথায় বলতে গেলে খুব খারাপ অবস্থা। এবং বাংলার কিছু নাই, চাকরি বাকরি নাই, লোকের ব্যবসাপত্র, যারা ব্যবসায়ী তাদের জিজ্ঞেস করুন ব্যবসাপত্র কিরকম হচ্ছে, কিছু নেই। একবার একটা চরম অব্যবস্থা। তারপর তো চুরি ডাকাতি আর মহিলা গঠিত ব্যাপার, একেবারে এগুলো আকছার, একেবারে মুড়ি মুড়িকির মতো ব্যাপার। খুব একটা খারাপ, অত্যন্ত খারাপ অবস্থায় যাচ্ছে দেশ। গতকাল ভগবানপুর বিধানসভার কেন্দ্রের একটি অংশে গায়িকা লগ্নজিতাকে জাগো মা বলে একটি গান গাইতে বাধা দিয়েছেন মেহবুব মল্লিক নামে একজন। আপনার কি মনে হয় যে রাজনীতিতে ইচ্ছাকৃতভাবে ধর্মকে মেরুকরণ করা হচ্ছে? না না, এগুলা কিছু মানুষ হাতে পয়সা করি হয়েছে। হাতে পয়সা করি হতে ওরা মনে করছে সব কিছুটা যেন তাদের সম্পত্তি। অল্প স্বল্প কিছু পয়সা হাতে এসছে অবৈধভাবে, পঞ্চায়েতে চুরি করেছে বা কোনো রকম ব্ল্যাক মার্কেটিং করে বা কোথাও কোনোভাবে করে পয়সা করি, হাত কিছু পয়সা আছে। ওখানে চুলের ব্যবসাটা হয়, হিউম্যান হেয়ার ব্যবসাটা খুব ভালো হয় ওই চত্বরে। কিছু সেসব করে পয়সা করি হয়েছে। পয়সা করি হলে মনে করছে যে দুনিয়ার সবটা এই আর্টিস্ট, একটা যে আর্টিস্ট তার নামটা, এবং যখন সে স্টেজের উপরে উঠছে, স্টেজটা তার, স্টেজটা পাবলিকের নয়, যে এনেছে তার নয়। আর শুধু কন্ট্যাক্ট করে পয়সা দিয়ে দেওয়া, তারপরে সে তার মতো করে গাইবে। তার সঙ্গে তো ওই কথা হয়নি যে এই গান গাইতে হবে। এসব ব্যাপারে আজ দেখছিলাম টিভিতে, খুব বেদনার সঙ্গে ভদ্রমহিলা বলছেন। খুব অন্যায়, গুরুতর অন্যায় করেছে। এবং যারা মনে করছে, কেউ কেউ মনে করছে যে এইটাই বোধহয় আমাদের দুনিয়া, আমরা যা বলবো তাই শুনতে হবে, কিন্তু কখনোই তা হবে না। ওটা অ্যারেস্ট, অলরেডি অ্যারেস্ট হয়েছে। এটা হ্যাঁ, পিটিয়ে খুন করে, না পিটিয়ে খুন তো নয়, শুধু পিটিয়ে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে। এই কেউ 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 মনে করছে যে এইটা তাদের আসল আসল চেহারা রূপ। ঘটনা ঘটনা হচ্ছে এই, আমি বলতে পারছি না অন্য কথা। এই জাত সম্পর্কে অনেকের অনেক রকম ধারণা আছে। যে কী এরা চাইছে তাও নিজেরা জানে না, কেন চাইছে তাও জানি না। তাদের বিদ্যা বুদ্ধি কী, বা কোথায় যেতে হবে গিয়ে, শেষটা কোথায়, সে জিনিসটা আদবে ওদের মধ্যে নেই। যার ফলে এইসব জিনিস হচ্ছে, তা নাহলে এগুলো হওয়ার কথা নয় তো, কখনোই হওয়ার কথা নয়। যদি যে মানুষটা শেষ জানে, সে কখনো এইসব জিনিস করতে পারে না। এরা শেষটাও জানে না আর স্টার্টিংটাও জানে না। এরা মনে করছে যে এই করে করে আমরা বোধহয় দুনিয়াটাকে একেবারে হাতের মুঠার মধ্যে নিয়ে চলে আসবো। ওটা কখনো হয় না। না না, সেটা করছিল, তার চরমতম রূপটাও প্রকাশ হয়ে গেছে। আর হবে না, আর হবে না। মানুষ তার বিদ্যা বুদ্ধি দিয়ে বুঝতে পেরে গেছে যে দেশটা কোন দিকে যাচ্ছিল, কী করার চেষ্টা হয়েছিল, এটা তো বুঝতে পেরে গেছে পরিষ্কার। এটা কারণ হয় যে প্রশাসন যখন খুব দুর্বল হয়ে যায় এবং প্রশাসন যখন দিকবিদিক শূন্য হয়ে যায়, তখনই আপনি দেখবেন এই যেসব জিনিস হয়। একবারে প্রশাসন একটা দিকবিদিক শূন্য হয়ে আর রেকলেসলি এইসব কাজ করে মানুষ, তখন এইসব জিনিস করতে যায়। কখনো এইসব জিনিস বেশিক্ষণ টিকবে না। এ তো সনাতনী ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ পরমহংসদেবের মাটি। এই মাটি
বহু পরীক্ষার এর সঙ্গে এর বেঁচে থাকার সঙ্গে আর অন্য জায়গার বেঁচে থাকার দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। একেবারে বেদ, পুরাণ, কোরআন যাই বলুন না কেন, তা আপনার তার পবিত্রতা সে তার সেই জায়গায় নিয়ে যাবে। এরা বাকি যা এরা করছে কিছু ভেরি লিমিটেড ম্যান, খুব লিমিটেড, তাহলে পুলিশ অ্যারেস্ট করতো না ওকে। আমাদের রাজ্যে সামনে নির্বাচন আর আমাদের ওটা হয়ে গেছে, ওটা আর বললে নির্বাচন, ওটা যা যা হওয়ার ঠিকই হবে, ঠিক রাস্তায় চলে গেছে। নির্বাচন সম্পর্কে আর চিন্তা করতে হবে না কাউকে, কারণ আগে ওই এসআইআরে পরিষ্কার বোঝা গেছে যে এসআইআর গ্রামে গঞ্জে মানুষ বুঝতে পেরেছে হোয়াট ইজ হোয়াট, কত জালি ভোট, কীভাবে ভোট করে ক্ষমতা আটকানো হতো সব বুঝে ফেলেছে মানুষ। দল দল লোক বিজেপিতে জয়েন করছে, দল দল লোক। গ্রামাঞ্চলের অবস্থা আপনারা জানেন না, আমি আপনাকে বলছি, মানে একবারে নিচের তলা যে খবর, একবারে দলে দলে লোক বিজেপিতে জয়েন করছে। এবং কী টাইপের নিচে মানসিকতা এসেছে, সে যারা জানে না, যারা গ্রাম জানে না, তারা বুঝতে পারবে না। বিতর্ক আমরা দেখছি এসআইআর নিয়ে শুরু হওয়ার পর থেকেই দেখছি, কোনো মতে কি গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা না, এটা সবই জানতেন ওরা, যারা এটা নিয়ে চিৎকার করছিলেন, করতে দিবেন না, অমুক কারেঙ্গা তমুক কারেঙ্গা, ঈশা কারেঙ্গা তেশা কারেঙ্গা করছিলেন, তারা সবই জানতেন যে এইসব জিনিস করে তারা টিকে আছেন। কারণ এ তো আদবে তো পায়ের তলা মাটি বলে কিছু নেই, না শিক্ষা দীক্ষা, না অর্থনীতি সম্পর্কে আইডিয়া, না সমাজ সভ্যতা কী, এর কোনো আইডিয়া নেই। এরা মনে করছিল এই করে চালিয়ে দেবো, কিন্তু এর একটা শেষ তো হবে, কী করবেন, করার কিছু নেই। খসড়া তালিকা বেরোনোর পর আমরা দেখলাম মমতা ব্যানার্জি যে কেন্দ্র ভবানীপুর, সেখানে প্রায় 45,000 নাম বাদ গেছে, অথচ উনি 2021-এর যে ভোট সেখানে 59,000 ভোটে জিতেছেন। তাহলে তো সেই ভোটের রেজাল্টও ভুল। সব ভুল, নিশ্চয়ই ভুল, নিশ্চয়ই ভুল। এবং এইটাই ভবিতব্য, উনি সবই জানেন। তার মানে আসন্ন যে নির্বাচন সেখানে কোনোভাবে তিনি জেতার সম্ভাবনা তাহলে আর নেই। ওই দল সম্পর্কে আর মানুষ আলোচনা করছে না, ওই দল প্রায় একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সন্দেহজনকদের যে লিস্ট এসআইআর সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে দ্বিতীয় স্থানে, সবচেয়ে বেশি যেখানে সন্দেহজনক। আর সেই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই পড়ে ডায়মন্ড হারবার লোকসভা, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছিলেন 7 লক্ষ ভোটে। হ্যাঁ, গোটা আমদানি করা ছিল সব, যা সব দেখছেন কলোনিতে আগুন লাগানো হচ্ছে, পালিয়ে যাচ্ছে, বর্ডার পেরিয়ে চলে যাচ্ছে, এইসব ঘটনা। তাই এইসব ভোট ছিল, এইসব ফলস ভোট সব ছিল, সেই ফলস ভোটের উপরে দাঁড়িয়ে বিদ্যাবুদ্ধি অ্যাপ্লাই করেছেন ওরা। আসলে এক শ্রেণীর অফিসার, পুলিশ অফিসার এবং অফিসার এদের খুব ভালোভাবে সাহায্য করেছেন। সাহায্য করার জন্য এই জিনিস হয়েছে, ও একবারে উলটপালট হয়ে যাবে। না, প্রশ্নই নেই। কিন্তু এই যে এত কোটি লোকের নাম বাদ যাচ্ছে সেখানে তো গরমিল হতে পারে। গরমিল তো হবেই, কেন হবে না, গরমিল তো নিশ্চয়ই হবে। আর সরকারে আসতে পারবে না, এটা যদি জালি ব্যবসা, এটা বুঝে ফেলেছে মানুষ, এই করে এরা টিকে ছিল। দেখুন, এটা বলে আগ বাড়িয়ে বলাটা আমার উচিত হবে না, যে সিস্টেমটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে এরা, যা করেছেন ওয়েস্ট বেঙ্গলে এরা, সেটা দিল্লি ধরে ফেলেছে। ইলেকশন কমিশন এবার পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছে যে ওরা কী অবস্থা করে কেন এইভাবে টিকে আছেন, ওটা বুঝতে পেরে গেছেন অলরেডি। এবং নির্বাচন কমিশন তার ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাটিটিউড, সে অ্যাটিটিউডে সে ভোট করবে, এবং অনেক ঘটনায় ঘটবে। অবজারভারের কোনো ব্যাপার এখানে নেই। এখন যেটা করছে মাইক্রো অবজারভার এবং লোয়ার লেভেলের সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার, নট দি স্টেট গভর্নমেন্ট অফিসার। এই যে দম্ভের সঙ্গে বলা, কোনো পলিটিক্যাল লিডার বলতে পারে রাজনীতি ফ্রেমে দেশটা রাজনীতিগতভাবে দেশ,
সেই দেশে কোনো নেতা বা নেত্রী যিনি ক্ষমতায় থাকেন, ভোটের আগেও স্টেট গভর্নমেন্ট, ভোটের পরেও স্টেট গভর্নমেন্ট, এই যে দম্ভ, এই দম্ভ কখনো বলতে পারে কেউ যারা এতটুকু রাজনীতিক জ্ঞান আছে? কর্মচারীদেরকে পোলারাইজেশন করা, পলিটিসাইজ করা এবং খারাপ কাজ করতে বাধ্য করা, কিছু পাইয়ে দিয়ে এদিক ওদিক করে দিয়ে তাই করা, এটা কখনো উচিত না, কোনো রাষ্ট্রনেতার পক্ষে বলা উচিত না। যারা গভর্নমেন্ট চালান কখনো বলা উচিত না। কর্মচারী কারো ভাগচাষী নয়, তারা সরকারের ভাগচাষী। আর সরকার আর গভর্নমেন্ট দুটো জিনিস আলাদা। এটা উনি ভেবেছিলেন বোধহয় এরা আমার কর্মচারী, আমার ঘরের সার্ভেন্ট, সেইভাবে সেই অ্যাটিটিউডে বলেছেন। কিছুদিন আগে কেন্দ্র নাকি চায় না এই রাজ্যের সরকার বদল হোক। আপনার কি মনে হয় যদি কেন্দ্র নাও চেয়ে থাকে তাহলে কি এই রাজ্যের সরকার বদল হবে? না না, সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি কখনো মনে করি না কেন্দ্র একে সাহায্য করে বলে, আমি কখনো মনে করি না। কেন্দ্র যদি নাও চেয়ে থাকে তাহলেও কি এই রাজ্যের সরকার তা তো বদল হবে? বটেই, তা তো বটেই। কেন্দ্র চাইবে না কেন? এটা বিজেপি পার্টি রুল গভর্নমেন্ট সেন্ট্রালি, সে চাইবে না কেন? এটা লেমেনের কথা তাই, যে আমি চালাচ্ছে বিজেপি, বিজেপি এখানে বলবে তুমি থাকো। কেন? এ কি ওদের ভাগচাষী? ওদের ঘরে কি কুটুম্ব নাকি এরা? যে কুটুম্বরা থাকবে এখানে, কেন থাকবে এখানে? কী কারণে থাকবে? মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটা তার নিজস্ব ধারণা, তার নিজস্ব ধারণা। তিনি আরও কিছু হার্ড কোহেসিভ অ্যাকশান বোধহয় চান, তাই তিনি বলেছেন। কিন্তু যেমন বিজেপির পলিসি তো কখনো এই নয় যে গভর্নমেন্ট ভেঙে দাও, এই পলিসিতে ওরা কখনো আসেননি। গভর্নমেন্ট ভাঙবে ইলেকশন কমিশন, কোর্ট, পার্টি কখনো ভাঙতে যায় না। বিজেপি পার্টি ভাঙবে না, ভাঙবে কোর্ট, ভাঙবে কোর্ট অর্ডারে হবে, অথবা আপনার ইলেকশন প্রসিডিওর, ইলেকশন ভুল করবে, ভুল প্র্যাকটিস করবে, তাতে ভাঙতে পারে। কিন্তু গভর্নমেন্ট কখনো ভাঙতে যাবে না। যে দল রুল করে সেই দলের ভাঙতে যাওয়া উচিত না, কখনো উচিত না। এবছর আমরা দেখলাম এসএসসিতে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেল এবং কিছুদিন আগে জিটিএ নিয়োগ দুর্নীতিতে 313 জন শিক্ষকের চাকরি গেল। তাদের বেতনও কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে কি এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা পুরোটাই ভেঙে গেল? ওটা পুরোটাই শেষ, পুরোটাই শেষ। আর ওরা টাকা না পেলে তো কোনো কাউকে কিছু দেন না কোনো দিন। আসলে টাকা চাই, টাকা নিয়েছেন, চাকরি দিয়েছেন, টাকা না পেলে চাকরি হবে না। আর কোর্ট তো আর এসব জিনিস ছাড়বে না, কোর্ট পরিষ্কার করে দেবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি পেল এই রাজ্যে? ভবিষ্যৎ প্রজন্ম এদের কাছে কিছু নেই, শূন্য। ওই পরিবারই একমাত্র ধনী হলো, যে পরিবার ক্ষমতায় এসেছে, আছে, সেই পরিবারই খেতে পেত না, এখন সেই পরিবারই কোটি কোটি টাকার মালিক হলো। এই তো কথা। তাহলে যে এত শিক্ষক রাস্তায়, এত কর্মসংস্থান তার এ পুরো 2 কোটি কর্মসংস্থান নাকি উনি করে দিয়েছিলেন এখানে 14 বছরে। কি চপ ভাজা, তেলে ভাজা, চড়া ভাজা, চায়ের দোকান, এইসব ধরলে হবে 2 কোটি। এবং এমনকি 40% বেকারত্ব নাকি হ্রাস পেয়েছে এই রাজ্যে 14 বছরে। মানে কমে যাবে, কমে গেছে? জানি না, বলতে পারবো না, বলতে পারবো না। এটা কখনো কল্পনার বাইরে। উনি যা বলছেন সব মিথ্যা কথা, এবং এগুলা কাল্পনিক জিনিস সমস্ত। উনি কিছুদিন আগে একটি সভা থেকে বলেছেন যে যারা মানে ছেলে রয়েছে তারা যেন কেটলি কিনে চা বিক্রি করে, বাস স্ট্যান্ডে দাঁড়ায়, বউকে নিয়ে ঘুগনি বানায়। তাহলে আলটিমেটলি কর্মসংস্থানটা কি শিক্ষিত ছেলেমেয়েদের চা বিক্রি করবে, তারা ঘুগনি বিক্রি করবে, এটা? এইটা ওনার কনসেপশন। উনি মূর্খ, ওনার শিক্ষা দীক্ষা নেই, কেন সেইটাই তিনি অলরেডি অন্যের উপরে ইমপ্লিকেট করতে চাইছেন। এ রাজ্যে ইডি-সিবিআই এর ভূমিকায় ক্ষুব্ধ অনেকেই। কারণ আপনার কি মনে হয় ইডি-সিবিআই এই রাজ্যে ঠিকঠাকভাবে কাজ করছে না? না না, সিবিআই তো আর তুলে নিয়ে হাজতে ঢুকিয়ে দেবে না, নিশ্চয়ই ঢুকাবে না। যখন ঢুকানোর তখনই ঢুকাবে, যখন ঢুকানোর দরকার তখন ঢুকাবে। ইডি সিবিআই তো আছে, বেঁচে আছে, মরে যায়নি। যে টাকা লিপস অ্যান্ড বাউন্স প্রভৃতি, যে কাকাবাবুর সম্পত্তি, এসব সম্পত্তি যা সব ফরফিট করেছে, সেটা তো খুব কম টাকা নয়। হ্যাঁ, বীরভূমে আমাদের ওই যে বড় বাঘের বাচ্চার যে সম্পত্তি সব গেছে, সেসব সম্পত্তি তো ফেরত পাবে না আর কখনো। এই বিরোধী দলনেতাকে
হ্যাঁ, কোনোভাবে কি শাসক দল ভয় পাচ্ছে বলেই তিনি পারমিশন পাচ্ছেন না? এটা তো হাইকোর্ট থেকে এটা এখন পারমিশন না সাধারণ মানুষের কথা। ওটা আমার সাধারণ মানুষের কথা। বিরোধী দলকে কোনোভাবে, এমনকি আরএসএস তো আপনার মিটিং করতে যাবে, অর্গানাইজ করতে যাবে, আহ, তাতে বাধা দিতে হবে, এ কোথায় লেখা আছে আমরা জানি না। কোনো মিটিং করা যাবে না, এইটা ধারণা করুন। রাজ্যের হুম, না, আপনি বলুন। না ঠিক আছে, রাজ্যের যে গণতান্ত্রিক পরিবেশ নাই, ফিরিয়ে একদম নেই। ফিরিয়ে আনার জন্য তিনটে কি জরুরি উপায় আপনার মনে হয়? না, না, ও একবারে মানুষই তার পরিবর্তন করবে। মানুষই পরিবর্তন করবে, মানুষই পরিবর্তন করে তার নর্মাল অবস্থাকে এনে দেবে মানুষ। গতকাল যে মোদির সভা আমরা দেখলাম তাহিরপুরে, সেখানে নরেন্দ্র মোদী নামতে পারেননি বিশেষ কারণবশত। এর কোনো এফেক্ট কি ভোটে পড়বে? না, না, কেন ভোটে পড়বে? ওটা কখনো ভোটে পড়বে না। এই ঘটনা এর আগেও তো হয়েছে, হলদিয়া আসতে পারেননি উনি। ঝাড়গ্রাম থেকে তিনি টেলিফোনে পাবলিক অ্যাড্রেস করেছেন। সিচুয়েশান কখনো অ্যাবসার হলে, প্রকৃতি তো আর নরেন্দ্র মোদীর হাতে নেই, অন্য লোক অন্য ব্যাখ্যা করতে পারে। আমরা মনে করি প্রকৃতি কখনো প্রধানমন্ত্রীর হাতে নেই। শাসক দল বিভিন্ন বিতর্ক সৃষ্টি করছে যে সে ওদের কোনো, ওদের বলার কিছু নেই, ওদের বলার মতো কিছু নেই। আর সত্যি কথাটা কি তা জানে না, তাই বলছে ওরা। কিছুদিন আগে আমরা যুব ভারতীতে দেখলাম যে মেসি এসেছিলেন হ্যাঁ। এবং যারা যোগ্য যারা টিকিট কেটে মেসিকে দেখতে গেছিল তারা দেখতে পায়নি। রাজ্যের মন্ত্রী, তাদের পরিবার, তারা সবাই মেসিকে ঘিরেছিল। এই রাজ্যের শিল্প যেমন আসছে না, তাহলে কি এবার শিল্পীরাও আসা বন্ধ করে দেবে? ঘটনাটা পরিষ্কার, আপনারা বুঝতে পারছেন যে এই খেলাধুলার সংস্কৃতি জগৎ, খেলাধুলার জগৎ, সব জায়গায় ওরা হাত দিয়েছে এবং সব জায়গায় মনে করছে ওটা সবই ওদের সম্পত্তি, যা খুশি করবে। 50খানা কার্ড দেওয়ার কথা ছিল, 150-200 কার্ড দিয়েছে, যা খুশি করেছে, তার করে তার ফল তাই পেয়েছে। বা বিশ্বের কাছে, ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষে যত রকম বাংলা বাঙালির সম্পর্কে ধারণা, একটা খারাপ ধারণা তৈরি হলো, এইটু কথা। না, আপনি তো একটা সময় মন্ত্রী ছিলেন। আপনার কি মনে হয় আপনি যদি মন্ত্রিত্ব পদত্যাগ করতেন, তাহলে সেই চিঠি কি আপনি মুখ্যমন্ত্রীকে দিতেন না রাজ্যপালকে দিতেন? না, না, সে রাজ্যপালকে দেওয়া। তাহলে এক্ষেত্রে দেখা গেল অরূপ বিশ্বাস তিনি পদত্যাগের চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। সেটা এটা কি সাধারণ মানুষকে আইওয়াসের চেষ্টা? সে এটা তো একেবারে পরিষ্কার একটা মানে ধামাচাপা দেওয়ার ব্যাপার, ধামাচাপা দেওয়ার জন্য উনি করেছেন এসব জিনিস। আর ও তো পদটা করবে, আর একটা দপ্তর আছে। মানে আমরা পুরোটাই সাধারণ মানুষকে একবারে আইওয়াস। এবং এটাও করতো না যদি নির্বাচনটা আগে না থাকতো। নির্বাচনটা আগে আছে বলেই করেছে, নাহলে করতো না ওটা। যুব ভারতীদের দুর্নীতিটা হলো, এটা কি শুধুমাত্র সতর্ক দত্ততাই, মানে যাকে গ্রেফতার করা হয়েছে, যাকে জেলে ভরে রাখা হয়েছে? সবই বোঝাপড়া, সবই বোঝাপড়া করে করেছে এবং ওটা কমপ্লিটলি আইওয়াস, অন্য কিছু নেই এর সঙ্গে। আপনি যুব সমাজকে রাজনীতি সম্পর্কে কি আমি পরিষ্কার বলবো যে মোদিজির নীতি আদর্শের দিকে চলে যাওয়াই উচিত এবং ওর নীতি আদর্শ আগামী দিনে ভারতবর্ষকে শক্তিশালী করবে এবং একটা বাস্তব রাজনীতিতে দিকে এগোবে এবং দেশ অনেক শক্তিশালী হবে, মানুষ অনেক ক্ষমতা হবে। গুজরাট তো আমরা দেখতে পাচ্ছি। যেমন ধরুন, মুসলিম সম্পর্কে অনেক কথা বলে। ওখানে মুসলিম আছে 12% গুজরাটে। বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী মুসলিম কিন্তু গুজরাটে। কারণ কী কারণে? এখানে মুসলমান বিরোধী বলে টলে। গুজরাটে মুসলিমরা অর্থনৈতিকভাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, অর্থনীতিতে শক্তিশালী। কেন, কী কারণে? সেই সব যারা জানে না, যারা বুঝে না, তারা এসব করে। ধন্যবাদ, ভালো থাকুন। সবাই শুনেছেন তিনি রাষ্ট্রবাদকে জাগ্রত কথা বলেছেন, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, নারীদের সম্মান দেওয়ার কথা বলেছেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখানে যে ইসলামিক মৌলবাদের যে আস্ফালন, আগ্রাসন, সেসব বিষয়গুলোতে যে প্রশ্ন রাখা হয়েছিল তার উত্তর তিনি দিয়েছেন। আমরা সমৃদ্ধ হয়েছি। আজকে পূর্ব মেদিনীপুরে কিছুদিন আগে আজকে যে ঘটনা সামনে এসেছে, গায়িকা লগ্নজিতা, জাগো মা, এই গানটা এটা তো
বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদীদের কাজ, ওখানকার যে যিনি টিচার্স প্রাইভেট স্কুলের মেহবুব আলম মেহবুব মল্লিক। মল্লিক, তাকে গ্রেপ্তার করা উচিত। আমি গতকাল রাত্রেই শঙ্কুতম পণ্ডার ফোন থেকে লগ্নাজিতা মহোদয়া তার সঙ্গে কথা বলেছি, তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছি। হুমায়ুন কবির বলছেন 90টা আসন পাবেন, রাজার মতো এন্ট্রি নেবেন। এখানে রাজনীতি নয়, অন্য জায়গায় হবে। কালকে দেখা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে এই বাবরি মসজিদ তাহলে কি বাংলাদেশের সেনাপ্রধান কোথাও কোণঠাসা হয়ে পড়েছে? আমি তো একদিন বাংলাদেশের সেনাপ্রধান ভারতের আপনি কি বাংলাদেশের সঙ্গে ভারতকে কম্পেয়ার করছেন? না, বাংলাদেশ সেনা কি কোথাও কোণঠাসা? আমি আপনাকে বলছি, বাংলাদেশে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু ভারত সরকারের বিষয় আমার বক্তব্য নয়, কিন্তু এখানকার বর্ডারে থাকা বিএসএফই যথেষ্ট, এর জন্য সেনা প্রধানকে লাগবে না। বলছি আগামীকাল হুমায়ুন কবিরের নতুন দল আগামীকাল কি আছে? আগামীকাল কি আছে একটু বলবেন? আপনি বললেন আগামীকাল বলবেন। লাভ হবে তৃণমূলের লোকসান হয়েছে।